এই মুহূর্তে সবচেয়ে আলোচিত যে বিষয়, যে সেনা কর্মকর্তাদের বিরুদ্ধে যে অভিযোগ, তাদের গ্রেফতারের যে ওয়ারেন্ট জারি করা হয়েছে, গ্রেফতার করা হয়েছে বলা হচ্ছে সেনা হেফাজতে আছে। এটা আমার প্রথম প্রশ্ন, যে সেনা হেফাজতে রাখা, যাদেরকে বলা হচ্ছে যে 15 জনকে ক্যান্টনমেন্টে রাখা হয়েছে, সেনা হেফাজত এবং গ্রেফতার একই বিষয় কিনা? যদিও প্রসিকিউটর বলেছেন যে গ্রেফতার হওয়ার 24 ঘন্টার মধ্যে আদালতে হাজির করতে হবে, এখনো পর্যন্ত আদালতে হাজির করা হয়নি, সেটাকে আসলে গ্রেফতার বলা যায় কিনা? যদি না হয় তাহলে আসলে গ্রেফতারটা করা হচ্ছে না কেন? এটা আমার মূল প্রশ্ন, প্রথম প্রশ্ন। জনাব গৌতম দাস। আপনার প্রশ্ন স্পেসিফিক হলো না, আমি বুঝছি আপনি কি বলতে যাচ্ছেন। প্রথম কথা হলো, কথা খুব সিম্পল, আপনাকে গ্রেফতার করেছে একজন বিচারক, কথা খেয়াল রাখতে। বিচারক এই আদেশটা দিয়েছে, 24 ঘন্টার মধ্যে আদেশ পালন না করা মানে আপনি আদেশে উপেক্ষা করেছেন, এটাকে বিচারককে আপনি মানতে চান না তা বলে ফেলছেন, এটা অলরেডি একটা অপরাধ। এখন আপনি নিজের মতন করে একটা মানে করে নিবেন, আমাদের হেফাজতে আছে মানে তাকে গ্রেফতার করা হয়েছে, তার হেফাজতে আছে। কোন হেফাজতে আছে? হেফাজত বলতে একটাই হেফাজত বোঝায়, যেটা পুলিশের হেফাজত। তার কিছুই করা হয় নাই, নিজেরা ইচ্ছা মতন তাকে কোথায় রেখে আমরা কোর্টে আসা যাওয়া করবো, সেটাকে আপনি ঠিক করবেন নাকি? এটা কি সেনাপ্রধান ঠিক করবে? সেনাপ্রধান নিজেই তো অভিযুক্ত হতে যাচ্ছে, উনি ঠিক করার কে? না হলেও উনি ঠিক করার কে? একটা বিচারক বলছে, কথা বুঝতে হবে। একটা বিচারকের আদেশের বিরুদ্ধে যাওয়া দেশের প্রেসিডেন্টের অনুরোধ নাই, এটা আইন কানুন বুঝেন একটু। শুধু প্রেসিডেন্টের না, এটা রাজার আমলেও রাজার এই ক্ষমতা ছিল না। সেপারেশন অফ জুডিশিয়ারি কথা শুনছেন জীবনে কোনদিন? এক্সিকিউটিভদের হাতে কখনোই বিচার বিভাগ থাকবে না, এটা রাজার আমলের সিদ্ধান্ত। রাজার আমলে বিচারকরা বিচার করতে, বিচারকরা স্বাধীন ছিল, আলাদা প্রতিষ্ঠান। তারা বিচার করেছে, রায় দিত, বড়জোর সেই রায়টা রাজা ঘোষণা করত। এই ছিল রাজার সাথে বিচার বিভাগের সম্পর্ক। আজকাল মাতবর হয়ে গেছেন আপনারা, সেনাবাহিনী থাকেন, বিরাট ক্ষমতাবান আপনারা ঠিক করবেন যে একটা যার নামে ওয়ারেন্ট জারি হয়েছে সেই লোকটাকে কে হেফাজত করে রাখবে, এটা আপনারা ঠিক করবেন। বিচারকের চেয়ে উপরে বিশাল কুতুব হয়ে গেছে, অস্ত্র দেখায় বিচারকদেরকে নিজের মুরুদ দেখাচ্ছেন। আপনাদের লজ্জাও নাই আসলে, এটা উর্দির লজ্জা, যারা একটা বিচারকের মর্যাদা রক্ষা করতে পারে না, তারা রাষ্ট্রের কি বুঝবে? আইনের শাসন বোঝেন আপনি? আপনি বিচারককে ইনসাল্ট করতেছেন, বিচারকের আদেশকে নিজের ইচ্ছা মতন ব্যাখ্যা করতেছেন। বিচারক একটা আদেশ দিয়েছে আপনাকে, ভুল হোক সঠিক হোক, সেটা বিচারকের কাছে গিয়ে আপনাকে বলতে হবে, আর কোনো জায়গা নেই, অন্য কোথাও গিয়ে আপনি করতে পারবেন না। এটা এই যে অতিরিক্ত কাজটা করছেন, এর মূল্য আপনাদেরকে দিতে হবে। শুধু মুখে বললে হবে না, আমরা আইন মানি, আইনের শাসন মানি চলি, দেশের আইন কানুনের প্রতি আমাদের শ্রদ্ধা আছে, এটা বললে হবে না। এটার সাথে আপনাদের কাজের কোনো মিল নাই। এই বাংলা কথাটা একদম খাস বাংলায় বলে দিলাম। যারা যারা এটা ভঙ্গ করতেছেন, এরা প্রত্যেকে এটার জন্য দায়ী হবেন, আমি বলে রাখলাম। আর একটা শেষ কথা বলে দিই, কি করবেন এর জন্য? বিদ্রোহ করবেন? ইন্ডিয়ান আর্মি ডেকে নিয়ে আসবেন? ভয় দেখান না, সোজা কথাটা শুনে রাখেন, দুনিয়ার যে কোনো সংঘাত শুরু হবে বিচার থেকে, ইনসাফ থেকে, এর বাইরে কোনো কিছু হবে না দুনিয়াতে। লড়তে চান আসেন, লড়ি, দেখি কে বাঁচে, যে বাঁচে সে রুল করবে। আইন বদলাতে চেষ্টা করেন না, নিয়ম বদলাতে চেষ্টা করেন না, ওই শেষে আপনাকে বিচার কাছে আসতে হবে। কেউ যদি ভেবে থাকেন যে আমার নিজেকে ব্যক্তিগতভাবে বাঁচাতে হবে, সেজন্য আমি যা খুশি তাই করবো, আমার হাতে অস্ত্র আছে তাই, তো করেন, অস্ত্রের রাজ বানান, দেখি কার অস্ত্রের হাতে কে বাঁচে। যে জিতবে তার আইন চলবে। শেষ কথাটা আবার বলে দিই, ওই শেষে আপনাকে আবার এই বিচার থেকে শুরু করতে হবে। যদি ভালো মানুষ হন, সোজা কথাটা সোজা বুঝবেন, আর তেদরাম করবেন, ঠিক সেই ফল পাবেন। থ্যাংক ইউ। অসংখ্য ধন্যবাদ। আপনার কথায় বোঝা যাচ্ছে যে একটা হয়তো শক্তি যারা চেষ্টা করছে যে এই বিচারকে কোনো না কোনো ভাবে অন্যদিকে নেয়ার, এবং এই যে সেনা হেফাজতে রাখা, এদিক ওদিক করার কোনো সুযোগ নাই। বিচারক যদি ভুল করে থাকে, আপনি আবার সেই বিচারকের কাছে গিয়ে বলতে হবে, এর বাইরে কোনো সুযোগ নেই আপনার। অন্য কাউকে বললে হবে না। এটা আপনি ঘরে বসে বসে ইচ্ছা মতন এটার ব্যাখ্যা দিবেন, এটা হবে না।
এটা আদালতের অবমাননা। আদালতের অবমাননা দেশের প্রেসিডেন্টও পারে না। এটা বুঝে কাজ করবেন। আপনার সেনা সদস্য যা বলছে স্পষ্ট করে বলেছে, আশা করি সবাই বুঝছেন। থ্যাংক ইউ। জি ধন্যবাদ। একই বিষয়ে আরো কয়েকটি আরো সিমটম বা আমার মনে হচ্ছে আরো কয়েকটি ঘটনা আমাদের চোখের সামনে এসছে। আমি একটু পত্রিকা আমি পরিষ্কার করে বলতেছি, তারা যদি বাংলাদেশের সংবাদপত্র চালাতে চায় তাদের মৌলিক জার্নালিজমের আইন মানতে হবে। আপনি সেনা সূত্র বলছে মানে, সূত্র মানে কি? সেনা সূত্র কি? একটা সূত্র বলতেছে, হ্যাঁ, এই যে গায়েবী সূত্র দিয়ে র্যাবের কথা, রয়ের কথা আপনি এখানে চালাইতে আসছেন, হ্যাঁ, এই যে সংশ্লিষ্ট সূত্র মানে, সংশ্লিষ্ট সূত্র কি? একটা সূত্রে জানা গেছে, সূত্র কি আপনার বাপ লাগে? হ্যাঁ, নাম বলতে পারেন না? কে আপনার ভাষণ লাগে? বলেন যে রয়ের অগ্নিহোত্রী বলছে, এটা বলেন, মনে থাকলে বলেন। এটা কোনো জার্নালিজমই না। সংশ্লিষ্ট সূত্র মানে কি? সেনা কর্তৃপক্ষ মানে কি? সেনা কর্তৃপক্ষ কে বলছে? সেনাবাহিনী, আর্মি চিফ, কে বলছে এটা? এই যখন ভুয়া সোর্স ব্যবহার করে খবর বলবেন না। আমি প্রথম আলোকে এবং তার সম্পাদককে সাবধান করে দিচ্ছি, লাস্ট বার বাঁচাইছে আপনাকে বিএনপি দালালি করে। এই মির্জা ফখরুল গিয়ে করছে এটা, এবার বাঁচবেন না। আইন আপনারা ভেঙেছেন, আইন নিজের হাতে তুলে নিয়েছেন আপনারা। এর মানে হলো আপনারা পাবলিককে উস্কানি দিচ্ছেন যে পাবলিকও আপনাদের নিজেদের আইন ভাঙে, পাবলিকও দেশের আইন ভাঙে। এটাকে আপনারা তখন মব বলবেন। এই যে আপনারা যেটা করলেন, এটা কি মবের বাপ? আপনি যা মনে চাই একটা রয়ের কথা ছেপে দিলেন। কে বলছে বলেন? এটা কে বলছে? আর কোন পত্রিকার কোন খবর নাই এরকম সকল সূত্রের খবর। সূত্র মানে কি? নাম বলেন। অগ্নিহোত্রী বলছে, বলেন এটা মনে থাকলে। ওয়াকার বলছে, বলেন এটা। এই সেনা সূত্র মার্কা নিউজ বানাবেন না। রয়ের দালালি করলে আরেকবার যদি শুরু করেন আপনি, তাহলে পরিণতি কি হবে এবার ভালো করে বুঝে তারপর কাজ করবেন। থ্যাংক ইউ। জি ধন্যবাদ। এর আগে আমরা দেখলাম গতকালকে এই বিষয়ে প্রেস ব্রিফিং এ সেনা কর্মকর্তা হাকিমুজ্জামান তিনি বললেন তাদের কাছে এখনো কোনো ওয়ারেন্ট আসেনি, যদিও পরবর্তী আপনার মন্তব্য জানতে চাই। আমি বহুবার বলেছি যে প্রেস সচিব ওনার বোঝা উচিত ওনার এখতিয়ারটা কি, কতদূর। প্রথম কথা হলো এই নির্দেশ জারি করতে পারে একমাত্র আদালত, বিচারক। বিচারকই একমাত্র বলতে পারে যে আর কারো এই বিষয়ে কোনো গ্রেফতারি পরোয়ানা আমি জারি করব কি করব না। এটা এবার তাজুল সাহেবেরও কাজ। তাজুল সাহেব বড় জোর রিকোয়েস্ট করতে পারে আদালতের কাছে। এবার তাজুল সাহেবের রিকোয়েস্টে আদালত বিবেচনা করবে কি করবে না, এটা আদালতের এখতিয়ার, বিচারকের এখতিয়ার। আদালত মানে বিচারক। অর্থাৎ এটা এই আসিফ নজরুলের এখতিয়ারও না, এটা আইনমন্ত্রীর এখতিয়ার না। আইনমন্ত্রীর উপরে যান, ইউনূস সাহেবের এখতিয়ার না এটা। তাহলে আপনি কোন পেশ সচিব? হ্যাঁ, আপনি লোন সোন করতে আসছেন। একটা আপনি তার মাপুরি করে আপনি নিজের এখতিয়ার বোঝেন না। আমি বলছি যেখানে ইউনূস সাহেবের এখতিয়ার নাই, এটা আসিফ নজরুল তো নাই, তাহলে আপনি কার হয়ে কথা বলছেন? আপনি তো সচিব, একটা নিজের পদমর্যাদা বুঝেন না। এটা কে বলছে আপনাকে বলতে? আসিফ নজরুল বলছে। তা আপনি আসিফ নজরুলকে বলতে পারলেন না যে এটা তো কোর্টের আলাপ? কোর্টের আলাপ আপনি কে? কোন লোম আপনি? আরো ঘোষণা করা হবে কি হবে না, এটা সরকারের সিদ্ধান্ত। নিজের এখতিয়ার বুঝেন, এটা কি সরকারের সিদ্ধান্ত? আদালতে আপনি সেপারেশন অফ পাওয়ার বুঝেন না। আপনি এক্সিকিউটিভের লোক, সেপারেশন পাওয়ার বুঝেন? বিচার বিভাগের একজন লোক কানে বিচারক রায় বাংলাদেশের হাইকোর্ট হাইকোর্টে এটা 111 এর সময়কার তথ্য। এটা সেই সময় এটা ফয়সালা হয়ে গেছে। শুধু ফয়সালা না, এই আমলে সেটা সেপারেট হয়ে গেছে। ইভেন বিচারকের নিয়োগ বদলির কোনো কিছুই নাই। অলমোস্ট একটা বিচার বিভাগের আলাদা একটা সেক্রেটারি তৈরি হয়ে গেছে।
এই যে বিচার বিভাগ এটা নিয়ে ডিল করে না, কিছু খবর রাখেন? প্রেস সচিব বানাইছেন, আর বিদেশের সংবাদপত্রের লোকাল বাংলাদেশের ব্যুরোর প্রধান, আপনি কে চাকরি দিয়েছেন? আসলে এই সাধারণ বিষয়টা তো আপনি বুঝেন না। আর বিচার বিভাগ যে সরকারের অংশ না, এটিকে আপনি বুঝছেন কোনোদিন? এটা গাধা, আপনি গাধা, গাধার মতন কাজ করছেন, কথা বলছেন, যেটা ইউনূস সাহেবের এখতিয়ার নাই, আসিফ নজরুলের এখতিয়ার নাই, আপনি সেই এখতিয়ার মানিতে এখানে গেছেন। তাজুলের বরাদ দিয়ে বলছে, তাজুলের বরাদ দিয়ে কি তাজুলের এখতিয়ার আছে নাকি? আর তাজুলের বরাদ দিয়ে বলছেন মানে কি? এই নিয়ে আপনার কথা বলতে যাওয়ার তো এখতিয়ার নাই, যার বরাতেই বলেন না কেন। মানে আমি বুঝতে পারি না এটা কি উঠতে বসে দালালি নিয়ে বসছেন আপনারা? কি ওয়াকার টাকা দিচ্ছে আপনাদেরকে? হ্যাঁ, বউ নিয়ে ঘুরে বেড়ানো টাকা দিচ্ছে নাকি? কি শুরু করছেন আপনারা? আর বাকি জীবনে চাকরি করতে পারেন নাকি? বাকি জীবন ক্ষমতা থাকবে আপনার? আপনি কোথাও চাকরি পাবেন না এই আচরণের কারণে, এই ধরনের গাধামির জন্য। আপনার অবিলম্বে উচিত পাবলিকের সামনে মাপ চাওয়া যে আপনি এখতিয়ার বহির্ভূত একটা কাজ করছেন। ইভেন আদালত চাইলে আপনাকে ধরে নিয়ে যায় সাজা দিতে পারে, আপনি এমন একটা কাজ করছেন। নিজের এখতিয়ার বুঝেন না, আপনি প্রেস সচিব বানিয়ে ফেলেছেন। থ্যাংক ইউ। জি ধন্যবাদ। তো এই বিষয়ে যদি আরেকটু জানতে চাই, যে আমরা দেখলাম বিশেষ করে সোশ্যাল মিডিয়ার কথা যদি বলি, যে যারা অ্যাক্টিভিস্ট আছেন বা বিভিন্ন রাজনৈতিক দল বা বুদ্ধিজীবী যাদেরকে বলা হয়, এই বিষয়ে অনেকেই চুপচাপ আছেন, অনেকেই এই বিষয়ে কোনো মন্তব্য করতে রাজি হন নাই, এবং মানে মিডিয়ায়, মেইন স্ট্রিম মিডিয়ায় ইভেন খুব বেশি বড় করে আলোচনা হয়নি, যেখানে প্রতিদিন টকশো করা হয় যে আসলে সেনাবাহিনীর এই বিষয়টি নিয়ে আসলে কেউ কথা বলতে চায় না। আমার প্রশ্ন হলো, যারা এই গ্রেফতারকে, এই অপরাধীদেরকে গ্রেফতারের বিষয়ে সরাসরি অনেকেই বলছেন যে তারা গ্রেফতার চায় না, এবং এটা স্পষ্ট করেই বলছে বিশেষ করে দুইটি রাজনৈতিক দল, জামায়াত এবং বিএনপি। আমি যদি স্ক্রিনে একটু দেখাই তাদের হেডলাইন, তারা বলছে যে কিছু সংখ্যক অপরাধীদের দায় এই সেনাবাহিনীর পুরো প্রতিষ্ঠানকে দেয়াটা অন্যায়। তারা এই কথা আসলে কেন বলছে, এটা যদি একটু আপনি আসলে কিভাবে বুঝেন তাদের এই বক্তব্যকে? এই দুইটা পার্টি মনে করতেছে তারা তো ক্ষমতায় যাচ্ছে, ভোটের সাপোর্টে তারা ক্ষমতায় যেতে পারে, এটা তারা বিশ্বাস করে না। তারা বিশ্বাস করে যে ইন্ডিয়ার যদি সুমতি না নেওয়া যায়, সালাম একটা পায়ে ধরে সালাম যদি না করে আসা হয়, তাহলে তো ক্ষমতায় যাওয়া যাবে না। এর অর্থ হলো, সোজা অর্থ হলো, এটা পলিটিক্যাল পার্টি হওয়ার যোগ্য না। সেই জন্যই এরকম কথা বলতেছে। না জানি বাপু কি জানি কি বলে বসি। যদি ইন্ডিয়া অপছন্দ করে তখন কি হবে আমাদের? তখন তো এই একটা অপছন্দের জন্য আমাদের এখন বাংলাদেশের দুর্ভাগ্য হচ্ছে এই রাজনৈতিক দল যারা, এই যাদের ক্ষমতায় যাওয়ার স্বপ্ন, রাজনৈতিক দলই না এরা এখনো এই মুহূর্তে জনগণের উপর বিশ্বাস করে, নিজের দেশের সার্বভৌমিক সাপোর্ট, নিজের দেশের পাবলিক। এরা কি বাংলাদেশের রাজনৈতিক দল? কি বলবে দেখা? ন্যায়কে ন্যায় বলতে পারে না, অন্যায়কে অন্যায় বলতে পারে না। দলের নাম রাখতে ইসলাম না। এই মনে হয় যে বিগত সময়ে একটা পরিসংখ্যান আমি দেখলাম যে জামায়াতের নেতাকর্মী সবচেয়ে বেশি সংখ্যক গুম বা খুনের শিকার হয়েছে। তো সেই শুধু গুম খুনের শিকার, থানায় ধরে নিয়ে যাওয়া মাত্র পায়ে গুলি করছে, হাঁটু 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 চাকতি গুলিতে উড়ে গেছে, তাও এখানে শেষ হলে বাঁচত। এরপরে যে মামলাগুলা দিচ্ছে, সে মামলা ছুটানোর জন্য আমি কয়েকজনের নাম জানি যারা ওসি কে নিজের জমি লিখে দিছে যাতে মামলাটা একটু নিচা করে দেয়। এরপরও অনেকে লিখে দিয়েও মাপ পায় না। এরপরে এদের আকেল হয়েছে দেখেন, ক্ষমতা ক্ষমতা ক্ষমতা, ওকে ইন্ডিয়ার পায়ে চুমা দিতেই হবে। তো ইন্ডিয়া এদের রাজা হয়ে বসবে না কেন? এটা তো মানুষই না এরা। এবং অনেকেই বলছে যে এই সেনাবাহিনীকে, এই প্রতিষ্ঠানকে
আসলে কলঙ্কিত করানোর একটা চেষ্টা করা হচ্ছে, সেই ষড়যন্ত্রের অংশই আসলে এদের নামে এই মামলা দেয়া বা তাদেরকে এই যে সিভিল কোর্টে তাদের বিচারের ব্যবস্থাটা করা, আসলেই কি তাই? এবং তারা আসলে কারা? আমি জানি না কার রেফারেন্স আপনি বলছেন, আমি সাজেস্ট করবো যে তারা নিজেরাও তো আদালতে গিয়ে এটা ইয়ে করতে পারতে, পিটিশন করতে পারে যে আপনারাও এই মামলা একটা পক্ষ হইতে চান, দিয়ে তারা এই যে তাদের অনুমান, এত বিখ্যাত অনুমান, এটা একটা খুব ভালো কাজ হবে, ওয়াকারের খেদমত করা হয়ে যাবে। আদালতকে গিয়ে ইয়ে করেন, পার্সু করেন যে আমরা এই মামলা এটা পক্ষ হইতে চাই, আমাদের আমরা মনে করি, এই যে কথাটা বললেন বিরাট ষড়যন্ত্র হচ্ছে আর্মির বিরুদ্ধে, আমরা এটাকে আর্মির বিরুদ্ধে ষড়যন্ত্র মনে করি, সেই জন্য আমাদের কিছু বক্তব্য আছে, এই আবেদন পেশ করতে চাই বলে আদালতে কি যান না কেন? বুঝেন এগুলো আইন কানুন বুঝেন? দালালি, ইন্ডিয়ান দালালি, রয়ের দালালি আর কত করবেন? একটা মাইরও মাটাইতে পড়বে না, বলে রাখলাম। হয় আপনারা থাকবেন, নাহলে আমরা থাকবো বাংলাদেশে। কোন ইন্ডিয়ান হেজিমনি এখানে চলবে না বাংলাদেশে। মুরুদ থাকলে বাসায় এসে মেরে দিয়ে যান আমাকে, আমি রেডি। আপনাদের মুরুদ কত আছে আমি দেখব। থ্যাংক ইউ। জি, এই বিষয়ে গতকালকে সোশ্যাল মিডিয়ায় বেশ আলোচনা বা সমালোচনা হচ্ছিল, অনেক শঙ্কা প্রকাশ করছিল যে এই ঘটনাকে কেন্দ্র করে একটা কু হবার সম্ভাবনা আছে, এরকম কোনো কিছু আপনার চোখে আসলে পড়েছে কিনা, বা আপনি কি মনে করেন যে এই বিষয়টি আসলে ঠেকানোর জন্য কোনো ধরনের সেনাবাহিনী কোনো একটা শাখা এরকম এসব কুটু এই শব্দ ইউজ করেন না, মূল কথাটা আমি বলে দিই সরাসরি, না এটা কু শব্দ বলা যাবে না মিডিয়া, আমি এগুলা মাথায় রেখে কথাটা বলছি না। এই যে কুটু ছাড়ে, সোজা কথা হলো মুরদ, আপনার মুরদ থাকলে তো আপনি করবেনই, আপনার মুরদ না থাকলে আমি করবো, কথা বুঝছেন? মুরদে বিশ্বাস করেন, মুরদ থাকলে আইসে দেখা যান, ক্ষমতা নিয়ে নেন, গুজব ছড়ায় লাভটা কি, ভয় দেখায় লাভটা কি? মুরদ থাকলে ক্ষমতা তো আপনি নিবেনই, এটা নেন। আমিও দেখি যে আপনি নিচ্ছেন, আর আপনার মুরদ থাকলে আপনি আমাকে বাসায় মেরে দিয়ে যান, কিন্তু আমি আপনার কথা মানবো না। আমি রয়ের রুস্তমি বাংলাদেশে দেখতে চাইবো না, জীবন বাজে রেখে এটা বিরোধিতা করবো। তাতে আপনি আমাকে বাসায় মেরে দিতে চান, মেরে দিতে চান। আপনার সাহস থাকলে, মুরদ থাকলে আসেন, আর জনগণের যদি মুরদ থাকে, জনগণ আপনাদের উৎখাত করে দেখেন। কথা একেবারে সোজা। তাহলে কোথায় কি কু হইছে, কে কি কু করতে চাচ্ছে, এটা বুঝাও। অমুক 46 ব্রিগেড কি করতে যাচ্ছে, এটা খবর রাখে? 46 ব্রিগেডের চিফ ডেঙ্গুর জ্বরে ছুটিতে বা হসপিটালে, একটু খবর রাখেন। এটা আন্দাজ গল্প মারতে গেলে প্রত্যেক গল্প মানে দেখলি, এটা কিছু একটা বানাই দিয়ে চালা দিলে হলো নাকি? দিলে দিক কি মানুষকে ভয় দেখার? হ্যাঁ, ইন্ডিয়ান আর্মি আসতেছে, ভয় দেখার? আরে ইন্ডিয়ান আর্মি যারা মুরদ থাকলে তো আসবেই, তো তাই সে দেখাক না। আর আমাদের মুরদ থাকলে আমরা তাদেরকে মারবো। কথা হিসাব বরাবর, একদম সোজা, এর মধ্যে কোনো ঢাক গুড় কিচ্ছু নেই। আপনার মুরদ থাকলে আসেন, আর আমরা মুরদ থাকলে আপনাকে মেরে দিব, আমরা উচ্ছেদ করে দেবো একদম হাসিনার মতো। সাহস থাকলে, মুরদ থাকলে আসেন, ডেকে নিয়ে আসেন। আর যারা ডেকে নিয়ে আসেন, বুক ফেলে ডেকে নিয়ে আসেন, লুকাই করার দরকার কি? মুরদ আছেন আপনাদের, মুরদ দেখান। কথা সিম্পল, যার মুরদ আছে সে দেখায়, আর যার নাই সে এগুলো গল্প দিয়ে বেড়ায়, গেলে ভয় দেখায় বেড়ায়। মুরদ থাকলে ডেকে নিয়ে আসেন ইন্ডিয়াকে, এটা হচ্ছে বটম লাইন। কথা শুনতে ভালো লাগলে না লাগলে আমার কিছু যায় আসে না। নো আপোষ, এ বিষয়ে কোনো আপোষ করা যাবে না, অনেক হয়েছে। আর আমি তো বারবারই বলতেছি ভাই, আমি এটা বলবো, আমি ইন্ডিয়ান হেজিমনি মেনে নিব না। তাতে আপনার যদি মনে হয় আমি বেশি বেড়ে গেছি, আমি বেড়ে গেছি, আপনি আমাকে বাসায় এসে মেরে দিয়ে যেতে পারেন। জি, এই জায়গায় আমার একটা প্রশ্ন আছে, আমার মনে হয় যে শেষ প্রশ্ন এই বিষয়ে, এবং এটা একটা পারসেপশন থেকে বলছি। এই জায়গায় অনেকেই মনে করছেন যে যারা আসলে সেনাবাহিনীর এই যে সদস্য কর্মকর্তাদের নামে বিচারের জন্য তাদেরকে সিভিল কোর্টে মামলার কথা বলা হচ্ছে, এটা আসলে সেনাবাহিনী বা ডিজিএফআই কে এক ধরনের প্রশ্নবিদ্ধ করা এবং তাদেরকে আসলে ছোট করা বা দুর্বল করে দেয়া, এবং এই সুযোগটা নাকি ভারত নিবে, যে বাংলাদেশের সেনাবাহিনী যদি দুর্বল হয়ে যায় তাহলে ভারত বাংলাদেশে একটা কর্তৃত্ব করার সুযোগ পাবে। এই ন্যারেটিভ অনেকেই প্রচার করার চেষ্টা করছে। এই বিষয়ে যদি আপনার একটা বিশ্লেষণ দেন।
থ্যাংক ইউ প্রসঙ্গটা তুলছেন, বিস্তারিত শোনেন। বেশিরভাগ মানুষ খেয়ালই করে মামলা দুটা কি নিয়ে আছে। তাজুল ইসলাম আদালতে মামলাটা দিয়েছে কোন দুটো রেফারেন্সে, কোন দুটো কেসের রেফারেন্সে। এই রেফারেন্সের একটা হলো ব্রিগেডিয়ার আজমি, গোলাম আজমের ছেলে, যে ব্রিগেডিয়ার কিন্তু খেয়াল লেখেন, তাকে গুম করা হয়েছে 2016 সালে। আর আরেকটা কেস হলো ফাঁসি দিয়ে মেরে ফেলাইছেন আপনারা, মিথ্যে ফাঁসি দিয়ে, জামাতের মীর কাসেম আলীর ছেলে ব্যারিস্টার আমার, তাকে গুম করছেন আপনারা। খুব আপনারা সাহসী না? মিথ্যা মামলা দিয়ে তাকে তো ফাঁসি দিয়েছেনই, এখন তার ছেলেকেও গুম করে রেখে দিয়েছেন। কি বাহাদুরি না আপনারা, বিরাট শক্তিশালী। এটা ব্রিগেডিয়ারকে আমি চাকরি থেকে বরখাস্ত করে দিচ্ছে, কি কারণে তা আজও কেউ জানে না। কেন? তার বাবা গোলাম আজম, এই জন্য। গোলাম আজম অপরাধী বলে কি তার ছেলেকে শাস্তি দিবেন আপনি? তা ভালো দিচ্ছেন, ভালো কথা। এনিওয়ে, তাজুল এই দুটা মামলা আদালতে নিয়ে গেছে। কেন? তাদেরকে গুম করা হচ্ছে 16 সাল থেকে 2016, দুটা কেস। এই দুটা কেস তাজুল আদালতে নোটিশ নিয়ে গেছে। নোটিশে নিয়ে যে সে বলছে অভিযোগে যে এই 2016 থেকে 2024 আগস্টে হাসিনা উৎখাতের পরে এরা গুম অবস্থায় আয়নাঘর থেকে ছাড়া পাইছে। বাইরে কোথাও কেউ জানতো না যে এরা বেঁচে আছে না মরে গেছে। আপনি দুজনের বাসার অবস্থা দেখেছেন আপনারা, বাচ্চাদের অবস্থা, বউদের অবস্থা কি হয় এসব ক্ষেত্রে, বউয়ের কি অনিশ্চিত জীবন চিন্তা করেন। তার স্বামী বেঁচে আছে না মরে গেছে এটি তো জানে না। তাহলে সে এখন কোথায় যাবে? আবার বিয়ে করবে, বাচ্চাদেরকে দেখবে, ফেলে চলে যাবে? মানে কোন বিষয়ে একটা দিক নির্দেশ কিচ্ছু নাই। কবে ছাড়া পাবে? ছাড়া পাবে কি? বেঁচে থাকলেন না, বেঁচে আছে কিনা তাই তো জানি। এই অবস্থা করে চালাইছেন আপনি 2016 থেকে 2024। অপরাধটা খেয়াল করেন আপনি, এটা একদম প্রমাণিত অপরাধ। এই প্রমাণিত অপরাধে আয়নাঘর গুলা পরিচালনা করছে ডিজিএফআই। সমস্ত গুম খুম আয়নাঘর পরিচালনা করেছে হাসিনা এই অফিসের লোকদেরকে দিয়ে, ইনক্লুডিং এনটিএমসি এই জিয়া হাসান। ফলে এই আর্গুমেন্ট দেখায় তাজুল আবেদন করেছে আদালতে যে যেহেতু এরা ছিল এইসব দায়িত্বে, তাদের সবাইকেই এই মামলা আসামি করে আমরা আরো ফার্দার জিজ্ঞাসাবাদ করতে চাই, তাই তাদের গ্রেফতার করানো হচ্ছে। কথা খেয়াল করেন, এখানে অনেকে কনক্লুশনে চলে যাচ্ছে যে তাজুলের আর্গুমেন্টে এরাই দোষী, এদেরকে গ্রেফতার করতে বলেছে। নো, কথা খুব পরিষ্কার ভাবে বুঝেন। তাজুল দাবি করে নাই যে এরাই গুমের হতা কর্তৃত্ববাদী, না। এইটা বলা হচ্ছে যেহেতু গুম পরিচালিত হয়েছে ডিজিএফআই এর অফিস থেকে, যত গুম খুম অপহরণ গুলা হয়েছে ডিজিএফআই এর অফিস থেকে হয়েছে, সাথে ছিল জিয়া হাসান, এনটিএমসি। ফলে এদেরকে ধরে এনে আমি যদি গ্রেফতার করতে পারি, তাহলে তাদেরকে জিজ্ঞাসাবাদে আমি এবার ফার্দার তদন্ত করব। ফলে আমি কমপ্লিট করব আমার ইনভেস্টিগেশনটা, যে সঙ্গে আসলে স্পেসিফিক্যালি আরো কে গেছিল, আরো স্পেসিফিক্যালি কে কোন অপরাধটা করছে, সেই জন্য আমি তাদের গ্রেফতার দাবি করছি। এবার আসেন, এদের মধ্যে অনেকে রিটায়ার্ড হয়ে গেছে, অনেকে এখনো আছে। এই জন্য 7টা দিয়ে মোটা দাগে 30 জনের নাম বলছে, ইনক্লুডিং হাসিনা, মানে সিভিল হাসিনা, সিদ্দিকি, পুলিশের অফিসাররা, র্যাবের মধ্যে 2-4 জন আছে, সব মিলিয়ে দাবি করছে। সো ইটস প্লেন এন্ড সিম্পল, একটা ইনভেস্টিগেশনের জন্য, ফার্দার জিজ্ঞাসাবাদের জন্য তাদেরকে হেফাজতে নেওয়ার একটা দাবি জানাইছে এবং আদালত এই দাবি অ্যাপ্রুভ করছে। এখন আসেন সোজা কথাটা, এখন কে কাকে ডিজিএফআই কে ইয়ে করছে কিনা এইটা যারা বলে, তারা বলতে চায় যে 1405 হত্যাটা একটা বোধহয় খুব সাধারণ ভাষায় তুরি বাজানোর বিষয় করছে। হাসিনা নির্দেশ দিচ্ছে এবং নির্দেশ পালন করছে এই ওয়াকার।
ওয়াকার এই নির্দেশ পালন করছে তার সাবঅর্ডিনেট লোকদেরকে দিয়ে, তার মধ্যে সবচেয়ে বড় রোল প্লে করছে দিনেশ ভাই। এমনকি তারা 2024 আগস্টের পরেও এই আয়নাঘরের দেওয়ালগুলো ভেঙে দিয়ে আসছে, যতদূর পারছে লুকানোর চেষ্টা করছে প্রমাণ, কিন্তু পারে নাই। গুণ কমিশন তার আগেই, কেন্দ্র সরকার যে গুণ কমিশন বানাইছিল, এই গুণ কমিশন তার আগেই যতদূর সম্ভব ইনফরমেশন সংগ্রহ করে হচ্ছে। তারা যতই ধ্বংস করুক এরপরও পারে নাই, এমন কিছু ইনফরমেশন তারা কালেক্ট করে নিয়েছে। আমি গুণ কমিশনের মেম্বারদের এই প্রসঙ্গে সাক্ষ্য দেখে নিয়ে, তারা স্পষ্ট করে বলছে আমাদের কাছে যা আছে যথেষ্ট আছে, প্রমাণ করাচ্ছে। তাহলে তো এখন যারা এটা ভাঙছে, এই যে ছোট ছোট ওয়াল করে রাখা, মানে বডি সোজা করে শোয়া যায় না এমন ঘর বানাইছে, এইটা যারা ভাঙছে তাদেরকেও তো এখন জেলে আনবো, এই দাবি করব, আদালতের এই দাবি করব যে এদেরকেও জেলে আনতে হবে। এখন যারা অপরাধের নজির নষ্ট করে তারাও অপরাধিত আইন অনুযায়ী। ফলে এগুলো সব আমরা করবো। তাহলে মূল জিনিসটা দাঁড়ালো কি, আপনার লিগাল দিকটা আমি এতক্ষণ আপনাদেরকে পরিষ্কার করে পুরো জিনিসটা বুঝাই বললাম। এখন আসেন, সেনাবাহিনী তাকে আসতে দিবে কি দিবে না? ওই সেনাবাহিনী একটা অপরাধীকে আশ্রয় দিচ্ছেন আপনারা, তাকে কেমন করে গ্রেপ্তার করে কোথায় রাখা হবে এটাকে আপনি ঠিক করবেন। সেনাপ্রধান হয়েছেন সেই জন্য, হ্যাঁ? আর এইভাবে একটা দেশ চালাবেন, রাষ্ট্র চালাবেন, আইন কানুন এভাবে চলবে আপনাদের ইচ্ছা অনুযায়ী। তারা প্রিজন ভ্যানে যাবে, আপনাদের দুঃখ লাগে? এই দুঃখ আপনাদের কোথায় ছিল? আপনাদের জীবন কি এতই ভ্যালুয়েবল? 1400 মানুষ মারছেন, এর মধ্যে 104 জন তো একদম দুধ খাওয়া বাচ্চা। আপনারা কি মানুষ? কোন আক্কেল বোধ এখনো যাবে নাই, কোন রিপেন্টেশন এখনো আসেনি আপনাদের। সেনাবাহিনী মারান, আপনি সেনাবাহিনী দন্তস্ব বুঝেন না, আপনার সেনা সদস্য হওয়ার অযোগ্য, নিজের দেশের লোক মারছেন আপনি। হাসিনা অর্ডার করছে, আর সেই অর্ডার করছে আপনার সেনাপ্রধান, আর সেই অর্ডার আপনার বাস্তবায়ন করছেন, এবং সেটার বিরুদ্ধে কোন অপরাধমূলক আদেশ যদি আপনার বিরুদ্ধে আসে, অপরাধমূলক আদেশও দেয় না, এটা জাস্ট তদন্তের জন্য আপনাদের গ্রেপ্তার পরোয়ানা জারি করছে, আপনি সেটা মানতে চাবেন না। এত উস্তাদ আপনারা, কুতুব এত বড়, হ্যাঁ? ইন্ডিয়া ডেকে আনবেন, হয় না কেন? এখন উত্তরটা নিশ্চয়ই পাইছেন। আপনারা আইন মানতে চাচ্ছেন না, তাই তো? পরিষ্কার করে বলেন না আমরা মানবো না। আসেন, অস্ত্র বাইর করে ক্ষমতা দখল করেন, দেখেন পারেন কিনা। মুরত থাকলে করেন, আমি তো ওপেন আহ্বান দিচ্ছি, মুরত থাকলে এটা করে দেখান, আমরা ওটা দেখতে চাই। মরে যে গেলে শান্তিতে মরতে চাই, যে ঠিক আছে এরকম একটা দানবের হাতে মরছি আমরা এটা প্রমাণ সারা দুনিয়াকে রেখে দিয়ে যেতে চাই, কিন্তু আপনার হাতে কোনোদিন দেশ চালাতে দিব না আমরা। কারণ আপনার সেনা সদস্যের সেনা হওয়ার, দন্তস্ব হওয়ার যোগ্য না। গায়ের জোর দেখান না, রাইফেলের জোর, অস্ত্রের জোর দেখাবেন না। সেনা সদস্যের মতন থাকেন, জনগণের সালাম করতে শিখেন, ওবে করেন, বিচারককে ওবে করার চেষ্টা করেন। এটা আপনার দায়িত্ব, এটা আপনার ইচ্ছা না, আপনার উদারতা না। You are bound to do that. এটা যদি সেনাবাহিনী আপনাকে না শিখাতে পেরে থাকে, তাহলে আপনি সেনাবাহিনী সদস্য হওয়ার যোগ্য না। আশা করি আপনার প্রশ্নের উত্তর হয়েছে। থ্যাংক ইউ। অসংখ্য ধন্যবাদ। আমরা জানি না যে কখন বা কিভাবে আসলে এই অপরাধী সেনা কর্মকর্তাদেরকে গ্রেফতার করা হবে বা আদালতে ওঠানো হবে, এবং একজন ইতিমধ্যেই পালিয়ে গেছেন এরকম সংবাদ বা গুঞ্জন শোনা যাচ্ছে। এটা প্রসঙ্গ জি, আর অন্যান্য দাবি করেছেন, হাকিম সাহেব দাবি করেছে যে আমরা নোটিশ দিয়েছি 8 তারিখে, তাদের মধ্যে একজন পালিয়ে গেছে। এই পালানোর দায়িত্ব কে নেবে? আপনাদেরকে নিতে হবে, আপনাদের হেফাজত থেকে গেছে। আমি যতটুকু তথ্য জানি সে এখনো পালাই যেতে পারে নাই। বলা হচ্ছে সিলেট তামাবিল দিয়ে গেছে। নো, সিলেট তামাবিল দিয়ে কোনো ট্রাক ছাড়া কোনো গাড়ি যায় না। আপনারা জানেন এটা সিসি ক্যামেরার যুগ। পুরা 8 তারিখে সারাদিনের কারা কারা তামাবিল সীমান্ত দিয়ে গেছে
তারা একমাত্র ট্রাক ছাড়া কেউ না, নো প্রাইভেট কার, নো প্রাইভেট বা পাবলিক ট্রান্সপোর্ট। ফলে আমার বা সেনাবাহিনীর এখনো যারা এই বিষয়ে অ্যাক্টিভ, তাদের দৃঢ় বিশ্বাস যে উনি দেশের কোথাও আছেন। কিন্তু আমি আবার মূল কথাটা বলে দিচ্ছি, আপনাদের দায়িত্ব ছিল, এখনো দায়িত্ব আপনাদের তাকে খুঁজে বের করা, কারণ আপনাদের সকল হেফাজতে সে সাবমিট করে নাই নিজেকে, গল্প ছড়িয়েছে, সে বাসা থেকে বেরোনোর পরে কিছু একটা অপহৃত হয়ে গেছে, এরকম একটা গল্প বানায় রাখছে। এসব কোনো গল্প টিকবে না। আমরা এই কবিরের কাহিনী জানি, আমরা তো ভুলে যাই নাই। কবিরের সাথে হামিদের ঝগড়ার ভিতর দিয়ে আরাফাতকে তারা অল্প মেরে ফেলতে লাগছিল। জয়ের বন্ধু আরাফাত, যে হাসিনার তথ্যমন্ত্রী হয়েছিল, জিতে ইলেকশনে, তখন এই দুজনের মধ্যে ঝগড়া লাগছিল। হামিদ ছিল ডিজে প্রার্থী, আর কবির ছিল হাসিনার অফিসের মিলিটারি সেক্রেটারি। দুজনের রেশারেশিতে কবির সাপোর্ট করছিল আরাফাতকে, আরাফাত তাই নিজেকে মানতে চায় নাই, এবং সেই জন্য কৌশল করে হামিদ তাকে ডেকে নিয়ে যে তাকে অলমোস্ট থাপ্পড় দিয়ে মেরে হালানো লাগছিল, মারার উদ্দেশ্য না, কিন্তু এত খারাপ জায়গায় গেছিল তাকে সেমিছে ভর্তি করতেছে। এরপরে সুস্থ হলে পরে বোর্ড তুলে দিয়ে ওই কেস পিটেছিল। ফলে আমরা কবিকে চিনি না, আমরা কাউকে কম চিনি বলেন? কোন খার কাহিনী কয়টা লাগবে বলেন? কেউ তুলসী পাতা না। ফলে আমরা আন্দাজি কাউকে নিয়ে এসে, আমাদের বিচারক আন্দাজি কাউকে নিয়ে কোন মামলা দেয় নাই, এটা তাদের সৌভাগ্য যে আমরা এখন আইনি পথে আছি। আপনাদের মতন যা ইচ্ছা তাই করি নাই। আমরা যাকে ইচ্ছা তাকে নিয়ে গিয়ে মাথায় গুলি করে সে গরম গেলু হাত দিয়ে গড়ে পড়তেছে, আর সে উষ্ণতায় উষ্ণ ভোগ করতেছে। এত সাইকি আমরা হই নাই। কিন্তু ওনার আসলে মানে পালানোর কেন প্রয়োজন, বলেন? ওনার আসলে পালানোরই প্রয়োজন হলো কেন? কারণ ওনাদেরকে তো আসলে জিজ্ঞাসাবাদ করার জন্য ডাকা হয়েছে আদালতে। সেটাই, যদি অপরাধী না হন তাহলে তো তিনি ছাড়া পাবেন। তো সেখান থেকে বলে দেখেন ওয়াকার আগে থাকতে এটা বন্দোবস্ত করতে যাচ্ছে না, তাদেরকে সেনা হেফাজতে রাখতে হবে। আচ্ছা, ওদেরকে কোন হেফাজতে রাখবে? এটাকে উনি ঘরে বসে বাসায় বসে ওর সাথে চা পানি খাইতে নিতে ঠিক করবে নাকি আদালতে? সেরকমটাই দাবি করা হয়েছে। বিচারকের সামনে রিকোয়েস্ট করতে হবে, বিচারক যদি অ্যালাউ করে তবে। আপনাদের এই অত্যন্ত হয় কেমনে যে আপনি বাসায় বসে ঠিক করবেন যে তাদেরকে কোন হেফাজতে রাখা হবে? হেফাজত তো এখনো যায়ই নেই, সে কার হেফাজতে গেছে? আপনি হেফাজতকারী কেউ না, আর্মি সদস্যদের হেফাজতকারী কেউ নয়। আইনগতভাবে হেফাজতকারী একমাত্র বাংলাদেশ পুলিশ। এইবার পুলিশের অধীনে যদি কোনো আর্মি থাকে সেটা অন্য কথা, সে তো পার্টিকুলার পুলিশের অফিসারের আন্ডারে। কথা খেয়াল রাখবেন, এই জায়গায় পুলিশ অফিসারের কর্তৃত্ব ক্ষমতা বেশি দেন সেনা সদস্য। যেন ওটা পুলিশ অফিস, এটা পরিষ্কার থাকে। আপনি জানেন পুলিশের ক্ষমতার স্তর গুলো কেমন। আপনার আইজি থেকে শুরু করে একেবারে থানার ওসি পর্যন্ত ধরি আপনি। আমি গতকালকেও বলেছি আমি যে কেন একটা ক্যান্টনমেন্ট থানার উপরে কি কি আছে বলেছি আপনাদেরকে। আমি বলেছি এর উপরে একটা এএসপি আছে, এর উপরে একটা অ্যাসিস্ট্যান্ট কমিশনার আছে। অ্যাসিস্ট্যান্ট কমিশনার ইউজুয়ালি 3টা থানা মিলে হয়, কমপক্ষে 3টা হয়। আর পুরো ঢাকার একটা কমিশনার আছে, তার আন্ডারে এরা সবাই। মানে এটা হলো রিয়েল কর্তৃপক্ষ, যারা কাস্টডিতে রাখতে পারে বেসড অন বিচারকের, কোন একটা বিচারকের আদেশ, যাতে পরের দিনের আদালতে তাকে পেশ করতে পারে। আর আপনার সাহসী হন তো সোজা চলে যাবেন পরের দিনের আদালতে, সকাল 10 থেকে আদালতে হাজির হয়ে যাবেন উকিল নিয়ে আপনার। কত সোজা তো। যদি অস্ত্রের মুরত দেখাইতে চান তাহলে অস্ত্রের মুরত খাইবেন, অস্ত্রের মুরত দেখবেন, বিচারকের মুরত দেখবেন। যদি মনে করে থাকেন আমি সেনাপ্রধান, আমি অর্ডার দিচ্ছি, তাহলে আপনার সেনাপ্রধান গিরিও চলে যাবে ওইখানে, মনে রেখে। বাংলাদেশের সর্বময় ক্ষমতার অধিকারী কোন সেনাপ্রধান না। আমি
বুঝতে একটু আপনার বিভ্রম হয়ে আছে আপনার মাথা টাথা। এই জায়গায় আমার একটা প্রশ্ন আছে, আমি এটাই বলতে চাচ্ছি যে আদালত রায় দিয়েছে তাদেরকে আদালতে ওঠানোর জন্য, তাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে, এটা এক্সিকিউট করার দায়িত্ব স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর। তাতে একজন যদি পুলিশ থাকে সাথে বাকি 99টাই যদি আর্মি হয়, কিচ্ছু এসে যায় না। পুরো অফিসিয়াল কাজটা করবে পুলিশের অফিসারটা, একটা ওসি হতে পারে। আমি তো আরো বলেছি যে সবচেয়ে ভালো হবে একদম কোনো ধরনের কারো কোনো কথা বলার সুযোগ নাই, ক্যান্টনমেন্ট থানার যে উপকমিশনার পুলিশের, ঢাকার কমিশনার আন্ডারে যে কাজ করে, ঠিক যেমন আমার এই এলাকায় ছিল বিপ্লব সরকার, তেজগাঁ থানার আন্ডারে ছিল উপকমিশনার, ঠিক সেরকম ক্যান্টনমেন্ট থানারও একটা উপকমিশনার আছে। উপকমিশনার শুধু উপকমিশনারকে সাথে নিয়ে আপনি চলে যান, ক্যান্টনমেন্ট গিয়ে বলুক, ক্যান্টনমেন্টের ভিতরের লোকেরা বলুক যে আমরা সারেন্ডার করে দিতে চাই, ওদেরকে হস্তান্তর করে দিতে চাই, আপনারা যদি একটু এসে নিয়ে যেতেন, সোজা উনি আপনাদের কাছে যাইতেন, জাহাঙ্গীর গেট থেকে তাকে আপনার ভিতরে নিয়ে যেতেন, সরাসরি যেসব আসামি তাদের বাসা থেকে তাদেরকে আপনারাই উঠে আনছেন, উঠে এনে জাহাঙ্গীর গেট পর্যন্ত পৌঁছে দিতেন। এবার জাহাঙ্গীর গেট থেকে পুলিশের এদিকে নাদের হেফাজতে নিয়ে যাওয়ার দায়িত্ব তাদের। এবার সেক্ষেত্রে তাদের নেতৃত্বে কথা কেন লাগবে, তাদের নেতৃত্বে তারা যদি এবার কিছু আর্মির অফিসারকেও সাথে রাখে, নো প্রবলেম, কারণ কমান্ডটা পুলিশের। ঠিক সেরকম ভাবে পুলিশের কমান্ডের অধীনে আর্মিরা সহযোগী শক্তি হিসাবে ম্যাজিস্ট্রেসি পাওয়ার সহ আর্মিরা এখন সশস্ত্র উপদেষ্টার হয়ে সশস্ত্র পক্ষে কাজ করতেছে, ঠিক সেরকম হতে পারে, নো প্রবলেম। এটি হচ্ছে রিয়েল হেফাজতকারী। দুইটা পথ, একটা হলো পুলিশ ডেকে দেওয়ার করে দিবেন, এতক্ষণ দেওয়া উচিত ছিল আপনাদের, আপনারা অলরেডি ডিফল্টার, 24 ঘন্টার মধ্যে এটা করা উচিত ছিল। শুধু বললে হবে না যে আমাদের হেফাজত, হেফাজতকারী আপনারা কে? এই মাতবরি করেন কেন আপনারা? এই মাতবরি কে দিচ্ছে আপনাদেরকে? আপনি আদালতের ম্যাটারে আপনি হেফাজতকারী কে? হেফাজতকারী একমাত্র আমাদের পুলিশ বিভাগ। যে এই জায়গায় কি পুলিশ হস্তক্ষেপ করতে পারে না? যেরকম সবাই দেখতে চাচ্ছে, নিশ্চিত হতে চাচ্ছে যে উনি আইন ভঙ্গটা করেছেন কিনা, এমন কিছু করতে যাচ্ছেন আকবারে যেটা আবার পাল্টা তার বিরুদ্ধে একটা অভিযোগ আসে। এখন কালকে আদালত খুললে যখন তাজুল বলবে যে না এটা কেউ আসে নাই, তখন বুঝলেন কি হবে? সভাপতি তখন আদালত যখন আরেকটা নির্দেশ দেবে যে পুলিশ আর্মি যা পারে সব দিয়ে ধরে নিয়ে আসে, তখন দেখি আমাদের ওয়াকার সাহেব ঠেকাইতে পারি কিনা, ওটা আমি দেখতে চাই। যে কেউ গিয়ে আদালতে নালিশ দিতে পারে যে এটা কেমন আদালত, একটা লোক আদালতে আদেশ মানে না, কি মামার বাড়ি? আবদার আদালতকে মামার বাড়ি? ওয়াকার সাহেবের মামার বাড়ি এটা? উনি সেনা প্রধান, তাই ওনার ঠিক করে দিবেন সবকিছু। যাই হোক, আপনারা বুঝছেন আমি কি বলতে চাই। জি, পরিষ্কার এই বিষয়ে আমার মনে হয় যে আমরা যথেষ্টই বলেছি, কিন্তু সর্বশেষ যদি একটু বলেন, আমরা জানি না যে এই শেষটা আসলে কিভাবে হবে, বা মানে আদালতে তাদেরকে কিভাবে হাজির করা হবে, কিন্তু এই জায়গায় যে জায়গাটাতে আসছি আমরা এখন, সেনাবাহিনী বা ওয়াকার সাহেব এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয় বা সরকারের মধ্যে যদি তাদেরকে মানে সারেন্ডার না করানো হয় বা আদালতে না ওঠানো হয়, বা এই বিষয়ে যদি তারা কোনো একটা বাধা দেওয়ার চেষ্টা করতে থাকে, তাহলে আসলে কি ধরনের পরিস্থিতি সৃষ্টি হতে পারে সেই ক্ষেত্রে? তাহলে তারা বিদ্রোহী, সরকারের আদেশ খোদ সরকারকেই মানে না, বিচার বিভাগকে মানে না, এমন ধরনের বেয়াদব, এমন ধরনের বিদ্রোহী, বিপদগামী তারা। ফলে রাষ্ট্র তার সম্পূর্ণ শক্তি ব্যবহার করে তাদেরকে রাষ্ট্রের কাছে মাথা নত করতে বাধ্য করবে, তার জন্য যা যা লাগে সব করবে। আশা করি বুঝতে পারছেন আমি কি বের করছি। সরকারকে অমান্য করার চেয়ে বড় অপরাধ আর নাই, এটা ইকুইভ্যালেন্ট দেশদ্রোহিতা। আপনার বলার থাকলে সেই সুযোগটা আছে, আপনি আদালতে গিয়ে বলেন, আদালতে এই পথ বন্ধ করে দেয়নি আপনার। কিন্তু শর্ত একটাই, যেহেতু নির্দেশটা আদালত দিচ্ছে, যেই আদালত দিচ্ছে ওই আদালতেই যেতে হবে আপনাকে। আদালতের যদি কোনো আদেশ আপনার মনোভূত না হয়, মনে হয় যে এটার মধ্যে ভুল আছে,
সেই আবেদনটা আপনি আদালতেই গিয়ে করতে হবে আপনাকে। করেন, আদালত যদি মনে করে হ্যাঁ এটা একটা ভুল হয়েছে, আদালত কারেক্ট করে নেবে নিজেকে। আর আদালত যদি মনে করে এই সকল ভুলের কথা বলে আপনি আদেশ অমান্য করেছেন, তাহলে আদেশ অমান্য শাস্তি আপনাকে দিবে। আর এই যে যদি কোন ধরনের রাষ্ট্রের আইন, রাষ্ট্রের ক্ষমতা একে চ্যালেঞ্জ করেন, দেন আপনি দেশদ্রোহী। ফলে দেশদ্রোহী যা যা শাস্তি হয় আপনার তাই শাস্তি হবে। আমি আবার শেষ কথার একটা বলে দিই, রাষ্ট্র আবার ফিরে তার ক্ষমতা নিয়ে শুরু হতে পারে একমাত্র এই বিচার থেকে। আপনাকে শাস্তি দেওয়া থেকে আবার এটা রাষ্ট্র হিসেবে খারাপ হতে পারে। ফলে সেই কারণে আপনাকে শাস্তি দিতেই হবে। এর বাইরে ওই যে সেই কথাটা, রাষ্ট্র শুরু হয়, সমাজের শাসন শুরু হয় একটা বিচার থেকে। যে সমাজে বিচার নাই সেই সমাজের শাসন শুরু হতে হবে না, কোনোদিন করতে পারবে না। কম্বোডিয়া দেখেন, 20টা বছর পরস্পরকে খুন করছে, শেষে শুরু করছে হয়েছে কোথা থেকে? এই দেখেন আমাদের মতন এরা ছল করে কোন যুদ্ধ অপরাধের বিচার করে নাই, এমন একটা যুদ্ধ অপরাধের বিচার করেছে যেটা কন্ডাক্ট করতে হয়েছে ইউএন এর মাধ্যমে। এরপরে দেখেন হুসেনের ক্ষমতা আসছে 94 সাল, 75 সাল থেকে 94 সাল, 20টা বছর দেশটা ডুবেছিল। বাংলাদেশ এরকম হবে, কিন্তু আমি আবার বলতেছি বাংলাদেশ আবার ফিরে শুরু করতে চায়, শুরু করতে হবে বিচার থেকে। এই কথাটা কখনো কেউ ভুলবেন না। যে কোনো সমাজ, মানুষের সমাজ শুরু হয় বিচার থেকে। যে সমাজে বিচার নাই ওটা কোনো সমাজই না। ওয়াকারদেরকে এই কথা কেউ বুঝায় নাই, তার হাতে পিস্তল দিচ্ছে, বাচ্চা সব ক্ষমতা তো আমার হাতে। কি বলবো, এরা এইভাবে শেষ হয়ে যাবে, কেউ ঠেকাতে পারবে না। বিচার থেকেই সমাজ শুরু হয়, ইনসাফ থেকে সমাজ শুরু হবে। যে কোনো ধর্মগ্রন্থ খুলেন দেখেন এই কথা লেখা আছে, ন্যায় ন্যায় ইনসাফ ইনসাফ এইসব থেকে হবে। আপনি কোনদিন কোন সমাজ শুরু করতে পারেন না যেখানে ন্যায় নাই, ন্যায় থেকে শুরু করেন না আপনি। কারণ কম্বোডিয়াতে দেখেন পরস্পর পরস্পরকে কিল করছে, এখন জিজ্ঞেস করছে যে অমুকে যে অমুকটা আমাকে কিল করছে, আমাকে অমুককে কিল করছে, এটা কি হবে? তো সবাই সবার প্রশ্ন করতেছে, এটা সমাধান কি? সমাধান একটাই, আপনার বিচার করতে হবে। তো বিচারে আশ্বাস পেয়েছে তখন তারা শুরু করতে পেরেছে 94-এ। আজকে দেখেন কম্বোডিয়া কোন জায়গায় গেছে। বিচার থেকে সবকিছু শুরু করতে হবে। ফলে এটা আমি ওয়াকার সাহেবকে শিখানোর জন্য চেষ্টা করতেছি, এটা উনি শিখানোর উদ্যোগ। এটা আমি সারা বাংলাদেশের মানুষকে এটাই বলতে চাচ্ছি, বিচার বিচার আর বিচার। বিচার ছাড়া সমাজ নাই, দুনিয়ার কোথাও নাই। যেখানে বিচার নাই সেখানে সমাজ নাই। কি বললাম একটু বোঝার চেষ্টা করেন, 2 মিনিট চিন্তা করেন, আমার ধারণা আপনারা নিজেরাই বুঝতে পারবেন আমি কি বলছি। থ্যাংক ইউ, অসংখ্য ধন্যবাদ। এই মহিলাটার সম্পর্কে অনেক ভালো জানি, অনেক হাসিনার পুরো আমল থেকে জানি। ঢাকায় যতগুলো হিউম্যান রাইটস অর্গানাইজেশন আছে প্রায় সময় তারা আমার কাছে নানান গুজব নিয়ে আসতো, এটা হচ্ছে তো, ওইটা হচ্ছে তো। আমি কোথায় জানলেন? মিনাক্ষী বলছে। আমি বললাম যে আপনার ভুলে গেছে, ইন্ডিয়াতে এমন কোন ফরেন অর্গানাইজেশন কাজ করতে পারে যে ইন্ডিয়ান ফরেন পলিসি মানে রয়ের পলিসি মানে না? একটা একটু মনে করে দেখেন, রয়টার্স এর মতন একটা রিপোর্টিং সংস্থা, তাকে ইন্ডিয়াতে অফিস খুলতে দেওয়া হয়েছে এই শর্তে ইন্ডিয়ান ফরেন পলিসির সাথে কন্ট্রাডিক্টরি কোন রিপোর্ট হলেও এর সাথে হবে না। তাহলে মীনাক্ষী কি করে ইন্ডিয়াতে থেকে একটা হিউম্যান রাইটস সংগঠন চালাবে? ব্যাখ্যা করে না। ফলে এরপর থেকে ওরা সবাই বুঝে গেছে, তাই তো আপনি ঠিকই বলছেন। প্রতিদিকে এই গুজবটা ছড়াইছে, আমি যে গুজব ছড়াই নাই, এই গুজবটাই র ওকে বলেছে এটা আপনাদেরকে বলতে, যাতে হাসিনার আরামে শাসন করা। তা আপনারা এখন চিনছে, আমি তোকে চিনি সেই সময় থেকে। তাহলে এখন যে বলতেছে তাহলে এটা খুব অগ্রগতি হয়েছে, এটা কেন বলতেছে? এটা বলছে যে তার মানে এখানেও তার একটা ষড়যন্ত্র আছে, এটা খুব অগ্রগতি হয়েছে বলে সে কিছু একটা করবে এর ভিতর দিয়ে। এইটা যেন আমরা অ্যালার্ট থাকি। আমার বক্তব্য ছিল খালি এতটুকু। So don't believe মিনাক্ষী গাঙ্গুলি, এনিথিং, এনি ইনফরমেশন যেটা ইন্ডিয়ার ভেতর থেকে আসে। আমি এই জন্য আপনারা ওই যে রুমা খান,
রুমা পাল, রয়টার্স এর রুমা পাল সম্পর্কে আপনাদেরকে আমি একই সাক্ষাৎ করেছিলাম। আমি আরো বলেছিলাম যে ইন্ডিয়ান রয়টার্স থেকে কোন যদি রিপোর্ট আসে, প্রথমে খেয়াল করবেন এটা রিপোর্টারটা কে। রিপোর্ট পড়তে শিখতে হবে আজকালকার যুগে, নাইলে এই রয়টার্স পাইয়ে উঠবেন না। প্রথম কাজ হলো যে রিপোর্টারটা কে তার নাম দেখবেন। সব লেখা থাকে কিন্তু রয়টার্স এর নিউজের শেষে। সেকেন্ড লেখা থেকে এটা এডিট করছে কে, তার নিচে লেখা থেকে ফাইনাল এডিটর কে। কারণ ওরা খরচ বাঁচানোর জন্য এটা ইন্ডিয়ান স্টাফদেরকে দিয়ে করায়। 10 ভাগের 1 ভাগ বেতন দিতে হয় ইন্ডিয়ান স্টাফদের। এখন ওরা কি করবে এটা পরে। আচ্ছা ঠিক আছে, নোয়াপাড়া নাম দেখলেন, বুঝলেন যে এর মধ্যে গাবলা আছে। এরপরে দুপুরের যে 2টা সম্পাদকের নাম দেখবেন, অন্তত একটা তো দেখবেনই। এই লোকটাও যদি হায়দ্রাবাদের হয়, নাম দেখলে বুঝবেন না। এটা অভ্যাস করতে হবে, কিন্তু নাম দেখে বুঝতে হবে কোন এলাকার লোক সে। এবার যদি সন্দেহ হয় তাহলে এবার তার উপরে লোক কে আছে ওটা দেখেন। যদি দেখেন সাদা চামড়া না ইন্ডিয়ান, তাহলে বুঝবেন পুরাটাই ভুয়া, পুরাটাই রয়ের পুরাটা ক্যাম্পেন। তো আজকাল ইন্ডিয়ান থেকে বেরিয়ে আসা কোনো খবর বুঝতে হবে আমাদেরকে সোর্স কি। এই জন্য সোর্সের কথার বেলায় প্রথম আলোর নাম আমি নিচ্ছি। এই প্রথম আলো এতদিন ডেস্ক রিপোর্ট বলে যা মনে চাই তাই বয়ান পেয়ে গেছে। সূত্র বলছে 20 লাইনের একটা রিপোর্ট পাকিস্তান সম্পর্কে, তার মধ্যে আমি একবার হিসেব করে দেখেছি 13টা লাইনে লেখা আছে, 13টা বাক্যে লেখা আছে সূত্র বলছে। মানে জার্নালিজমে কি এরকম নিয়ম আছে, সূত্র বলছে বলে আসলে কোন রিপোর্ট করা? এটা রিপোর্টই না। প্রথম কথা হলো যে ইভেন সাংবাদিক নিজে দেখে লিখছে ওটাও পারে না সে লিখতে। আশেপাশের একটা লোককে ডেকে জিজ্ঞেস করবে আপনি যা দেখছেন ওইটা একটু বলেন। ওর রেফারেন্সে বলতে পারেন আপনি আপনার নিজের রেফারেন্সে বলতে পারেন। যদি বলতে যান তাহলে এটা ভিউজ হয়ে যাবে, এটা নিউজ হবে। নিউজ আর ভিউজ আকাশ পাতাল পারে। সেক্ষেত্রেও বলা আছে যদি ভিউজ হয় আপনাকে উপরে লিখতে হবে এটা ভিউজ, বাংলায় লিখতে হবে এটা মতামত, এটা অভিমত, ফলে ওটা নিউজ না। কিন্তু তাহলে এটা জার্নালিজম না। জি, এইটা একটা ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন HRW, কিন্তু সেইখানে ইন্ডিয়ান আপনি যেটা বলছেন আপনার কয়েকবার মীনাক্ষী সাসপেন্ডেড হয়েছে বিকজ অফ দিস। সম্প্রতি কোন কালে একটা খুবই চাপ আসছে তার উপরে, তার বসদের মধ্যে একজন এই ব্যাপারে খুবই অ্যাওয়ার, খুবই কড়া যে তুমি এই ধরনের কথা রিপোর্ট লিখবে না, তুমি একে যা লিখবা তোমাকে তার ইয়ে বলতে হবে, তুমি হিউম্যান রাইটস অর্গানাইজেশন করো। এগুলা কাটায় উঠে এখন এই যে ধরনের রিপোর্ট লিখতেছে। এই জন্য আমি সাবধানতার জন্য বলতেছি ডোন্ট ট্রাস্ট হার। আরো আমি হিস্ট্রিটাও বলে দিচ্ছি, HRW হিস্ট্রি শোনেন আপনি। আমেরিকানদের জন্য হিউম্যান রাইটস অর্গানাইজেশন সরকারি একটাই ছিল, সেটা হলো অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল। কিন্তু অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল চলে প্রত্যেকটা প্রেসিডেন্টের যে পলিসি থাকে তার সাথে সামঞ্জস্য মিলায় এই ট্রাইব্যুনাল কাজ করে। তো এতে অসুবিধা হয় দেখে গালি খেতে হয় সংসদ সদস্যদের, সিনেটরদের। তখন ওরা করে আচ্ছা এটা একটা কাজ করা যাক, তাহলে আরেকটা অর্গানাইজেশন বানায়। এই অর্গানাইজেশনটা করবে কি, ওই যে প্রেসিডেন্টের নীতি মেনে চলতে হবে না, সে ইন্ডিপেন্ডেন্টলি রিপোর্ট করবে। এইবার এই রিপোর্টটাকে আমল করা না করা প্রেসিডেন্টের ইচ্ছা, মানে প্যারালাল আরেকটা অর্গানাইজেশন দেয়। এটা হলো হিউম্যান রাইটস ওয়াচ। উদাহরণ দিয়ে বলেছি আমি, হিউম্যান রাইটস ওয়াচের সবচেয়ে সফল প্রয়োগ করেছিল ওবামা যখন সেকেন্ড টাইম ইলেকশন করে জিতার পরের দিনে, পরের সপ্তাহে উনি বার্মা যায়, প্রথম বার্মা যায়, কারণ বার্মার সম্পর্কে খারাপ রিপোর্ট ছাপছিল এই হিউম্যান রাইটস ওয়াচ। এটা চাক্ষুষ প্রমাণ। তাহলে HRW কেন আলাদা করে বানাইছে আমেরিকানরা তাদের কোন একটা হিউম্যান রাইটস অর্গানাইজেশন, অরিজিনাল হিউম্যান রাইটস অর্গানাইজেশন থাকার পরে? এই হিস্ট্রিগুলো না জানলে আপনি এই মীনাক্ষী দেখে ধরতে পারবেন না, এটা এমন সোরা। এই জন্য এত কথা বলছি আমি। এই জন্য দেখেন এই রিপোর্টে উপেক্ষা করলে কি হতো, আমি উপেক্ষা করতে চাই না, কারণ ওদের পাস হিস্ট্রি এরকম। আমি বহু হিউম্যান রাইটস অর্গানাইজেশনকে বারে বারে আমি এই জিনিসটা নিশ্চিত করে দিয়েছি, এই রিপোর্টটা ভুয়া, এই রিপোর্টটা রয়ের ক্যাম্পেইন। তার মানে এখানে অন্য কোন উদ্দেশ্য আছে বলে আমি সন্দেহ করি।
এখন আগামীতে বুঝবো আমরা কেন তারা সমর্থন করতেছে। কারণ দেখে সমর্থন যদি সে করবে তাহলে আবার ওয়াকার এত লাফায় কেন? এই দুটাতে কোনটাই দিকতে দিয়ে আমরা যদি সেনাবাহিনীর বিচার করে যদি একটা ভালো কাজ করে থাকি বললে মীনাক্ষী মনে করে, তাহলে ওয়াকার এত লাফাবে কেন? সো ইন্ডিয়ান পজিশন কি মীনাক্ষী ক্যারি করতেছে না ওয়াকার ক্যারি করতেছে? এগুলো আপনাদেরকে ফুটায় দেখতে বলি। সে কারণে এটা কনফিউজিং, মানে যেহেতু কনফিউজিং সেই জন্য আমি বলছি বেটার সতর্ক থাকা, সন্দেহের জায়গায় রাখা। ডোন্ট ট্রাস্ট। আরে যে হুমকি দিতে আছে দেখে তারা তাদের ইচ্ছা অনুযায়ী হেফাজত করবে সেনাবাহিনী। দেখেন এইটা আবার কোন কোন পত্রিকা নাকি ছাপছে এটা হাকিমুজ্জামান, মানে সেদিন যে ব্রিফিংটা দিছে উনি নাকি এটা বলছে। মিথ্যে কথা। হাকিমুজ্জামান কখনোই এরকম কোন ব্রিফিং দেয়নি। কার হেফাজতে থাকবে? না, যে ভিডিওটা আসছে মিডিয়ায় আমার মনে হয় না সেখানে আমি দেখেছি এরকম কথা তিনি বলেন। ওই ভিডিও না। আজকাল তো বুঝেন ইউটিউবের যুগ, কিছু ইউটিউবার এই রিপোর্ট করেছে যে হাকিমুজ্জামানের রেফারেন্সে তারা এটা পাইছে যে আর্মিরাই হেফাজত করবে। আচ্ছা, ওই ভুয়া বা গুজব খবর নিজেদের ভুয়া ইউটিউবার চালিয়ে দেয়া। আর আমি খবর নিয়ে জানছি যে এটা হাকিমুজ্জামান এই কথা বলে নাই। আরো বলে দিই আপনি, হাকিমুজ্জামান হলো পদাধিকার বলে কিএমজি নেক্সট পোস্ট, এটা কিএমজি নিচের অ্যাডমিন পোস্ট, এটা অ্যাডজুটেন্ট জেনারেল, উনি একটা ম্যানেজার। তাহলে উনি এই ধরনের কাজ করতে পারেন না, করবেও না। ওনাকে আমি যত জানি এই কাজ করার মনে কথা না, এবং এটা তাদের মনোভাব না। এটা অফ ট্র্যাকে কেউ এটা ফায়ার করে দিচ্ছে, ওনার নামে চালাই দিয়ে বলতেছে। এইটারই দায়িত্ব নিচ্ছে দুটা লোক, একটা হলো প্রথম আলো করেছে আর একটা প্রেস সচিব করছে। কালপিটটা কারা কারা আমি দেখাই দিলাম। যে এখানে বোঝা যাচ্ছে যে আসলে কারা এই বিষয়কে কোন দৃষ্টিতে দেখছে সেটা। এখন এক্ষেত্রে আইন আসিফ নজরুলের ভূমিকা থাকতে পারে, আমি নট শিওর, কিন্তু প্রেস সচিব নিজে যাবে বলে আমার মনে হয় না, যদি না আসিফ নজরুল তাকে পুশ করে থাকে। তেমন অনুমান, আমি কোন নিশ্চিত বলছি। প্রথম আলো স্ব-উদ্যোগে তাদের প্রথমত একটা কাছিল বারবারই বলে আসছে। আমি কেন দেখেন আমার ভিডিওর হেডলাইনে দেখেন আমি নাম ধরে বলেছি এটা রয়ের এজেন্ট একটা, সে আবার এই সাথে শুরু করছে, সোর্স ছাড়া খবর লিখতেছে। আমি এই জন্য পাঠককে শ্রোতাকে উদ্বুদ্ধ করছি যে একটা খবরকে মিথ্যা খবর কিনা তা বুঝার উপায় বুঝতে বলছি। বুঝার উপায় কি? এই যে সবসময় সোর্স বুঝবেন, সোর্স বলতে পারছি কিনা দেখবেন। যদি দেখেন যে সোর্স বলতে পারছে না, সূত্র বলছে টাইপের কথা লিখতেছে, তাহলে বুঝবেন এটা মিথ্যা কথা, এবং মোস্ট প্রবাবলি এটা রয়ের কাছ থেকে টাকা পাইছে, এই জন্য কথাটা এইভাবে লিখছে। এইটা প্রথম আলো খাচ্ছিল। আর বুঝি না এদের ভাত যে খায়, ভাতটা গলা দিয়ে নামে কেন? বুঝি না আসলে একটা মানুষ এত এই ধরনের একটা অনৈতিক কাজ করে ধাক্কায় বেড়াইতেছে, সুস্থ মানুষ প্রগতিশীল প্রগতি বলেন। আর কিছু না, আমাদের আজকের যতগুলো প্রশ্ন ছিল আমার মনে হয় যে সবগুলো নিয়ে আমরা আলোচনা করে ফেলেছি। যদি আপনি বলেন না সেরকম আমার কাছে কোনো প্রশ্ন নেই, যদি আপনি বলেন তাহলে আমরা কয়েকটা কমেন্ট পড়তে পারি দর্শকদের। শুধু কমেন্ট করতে পারি। মামুন বলেছেন বাংলাদেশের সেনাবাহিনীর মৃত্যু সেই দিনই হয়ে গেছে, পিলখানা ঘটনার মধ্যে দিয়ে এই মৃত্যু সেনাবাহিনী দিয়ে কোনো কাজ হবে না, চ্যালেঞ্জ। হ্যাঁ, ভালো কমেন্ট। আর শেখ হাসিনা যে কোনো সশস্ত্র বাহিনী যখন নৈতিকতা হারায় ফেলায় তখন আপনার হাতে সর্ব লেটেস্ট যদি অস্ত্র থাকে আপনি কেউ না আসলে আপনি শেষ হয়ে যাবেন। এত ইম্পর্টেন্ট। এনিওয়ে, শেখ হাসিনা তার দোসর সেনা কর্মকর্তাদের গুম খুনের অভিযুক্ত ন্যায় বিচার। আমি তো এই কথাই বলছি, যে কোনো জিনিস শুরু করতে হয় আপনার সমাজটাকে ফিরে শুরু করতে হবে
ন্যায় থেকে, ইনসাফ থেকে। এই জন্য আমি যে এই ভিডিওটা যে ছাপছি, ভিডিওর উপরে আমি এই শব্দটা ইউজ করছি, ন্যায় এবং ইনসাফ ছাড়া কখনো সমাজ শুরু হবে না ফিরে। আপনি যতবারই ভুল করেন, যতবারই অগোছাল অন্যায়ের ভিতর ডুবে গিয়ে থাকেন, ফেরার একমাত্র পথ হচ্ছে আবার ন্যায় পথে আসেন, আবার শাস্তিগুলো দেন। তা নাহলে কখনোই আপনি উঠে দাঁড়াতে পারবেন না আরেকবার সমাজটা। এবারে শুরুতে একটা প্রশ্ন করে রাখি, কাল সেনা হেফাজতে নেওয়া হলে অভিযুক্ত সেনাবাহিনী কর্মকর্তাদের মানেটা কি দাঁড়ালো? ওয়াকারের অধীনে না হলো। হ্যাঁ, ব্যাপারটা তাই হলো। যদি এমন হয় তাহলে ব্যাপারটা কেমন হলো? ব্যাপারটা এই হলো যে ওয়াকার সাহেব নিজেকে একটা বিচারকের ঊর্ধ্বের একটা লোক, বিচারকের বস বলতে চাচ্ছে, যেটা ইভেন ইউনূস সাহেবও দাবি করতে পারে না যে উনি একটা হাইকোর্টের লেভেলের বিচারকের বস। এটা অ্যাবসার্ড, এটা আজকের না, এটা তো 1650 কেন, হ্যাঁ 1648 সালের আগের যে রাজতন্ত্র ছিল, আমাদের এদিক তো ছিলই, ইউরোপেও ছিল রাজতন্ত্র, পুরোটা রাজতন্ত্র ছিল, রিপাবলিক শুরু হয় নাই। রাজতন্ত্রের যুগে এটা ছিল না। রাজতন্ত্রের যুগেও আদালতকে মানে সম্রাট বা রাজাদের সালাম দিতে হইত, আর বিচারের উপরে কোনো কথাই বলার সুযোগ ছিল না। ইভেন একবার ইংল্যান্ডের রাজা তার বোনের বিরুদ্ধে আদালতে মামলা ছিল, মামলায় যে রায় দিছিল তার পছন্দ হয় নাই, সেই জন্য উনি রায়ের ঘোষণা করতে ডিলে করতেছিল। সেই থেকে সেপারেশন অফ জুডিশিয়ারি আর্গুমেন্টটা আসে এবং শেষ পর্যন্ত। এর আগে ছিল বিচারক স্বাধীনভাবে বিচার করবে, কিন্তু বিচারটা, রায়টা ডিক্লেয়ার করবে রাজা। এই ঘটনার পরে এই যে রানীর বিচারটা ডিক্লেয়ার করতে রাজি হয় না, এরপরে রাজার হাত থেকে ওই ক্ষমতাটাও কেড়ে নেওয়া হয়। এখন বিচারকই নিজে বিচার করবে, বিচারকই রায় ঘোষণা করবে, ওই আইন চালু হয়। খেয়াল রাখবেন, এটা রাজতন্ত্রের আমলে, কিন্তু রিপাবলিক তখনো চালু হয় নাই। যেই জিনিস রাজার আমলে চালু হয়েছে, সেই জিনিস এই আমলে এসে এই ওয়াকার সাহেব আমি হইলাম কিং, মানে এটা কি বলবো? এটা